দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনের বিশেষ আয়োজন ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি প্লাবন রহমান। আপনারা জানেন যে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়ে গেল এবং 139 যে উপজেলা পরিষদ নির্বাচন সেখানে বিচ্ছিন্ন কিছু সহিংসতা ছাড়া মোটামুটি সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই এবং সেখানে দেখা যাচ্ছে যে একচেটিয়া আধিপত্য রয়েছে ধরে রেখেছে আওয়ামী লীগ নেতারা। 139টির মধ্যে 100-র বেশি উপজেলায় 110টি, যতটুকু জানি 110টি উপজেলায় আওয়ামী লীগ নেতারা জয়ী হয়েছেন চেয়ারম্যান পদে। বিএনপি থেকেও বহিষ্কৃত নেতারা জয়ী হয়েছেন 7 থেকে 8টি উপজেলায় এবং সব মিলে ভোট পড়েছে 36.1%, যেটি নির্বাচন কমিশন জানিয়েছে। কেমন হলো উপজেলা নির্বাচন, এই বিষয় নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করতে চাই। আজকে আমাদের আলোচনার বিষয় উপজেলা নির্বাচন ও তৃণমূলের গণতন্ত্র। এই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, পরিচয় করে দিই তাদের। সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, একেবারে ডান পাশে আছেন চেয়ারম্যান জানিপ আপু, স্থানীয় সরকার বিশেষজ্ঞ। আমার পাশে আছেন ফণীন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছেন সাইড পলিটিক্সে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন অধ্যাপক ডক্টর সিদ্দিক রহমান খান, যুগ্ম আহ্বায়ক, সাদা দল, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা শুরু করতে চাই স্টুডিও থেকেই অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। শুরু থেকে একটু জানতে চাই যে কেমন হলো আসলে সব মিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচনটা। আমরা জানিপের পক্ষ থেকে 20টি উপজেলায় আমাদের কার্যক্রম নির্বাচন পূর্ব নির্বাচন দিবসে পরিচালনা করেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় এবং সেখানে আমাদের জেলা প্রশাসক মহোদয়, তারপর পুলিশ সুপার, এডিএম মহোদয়ের বড় ব্যাপক উপস্থিতিও ছিল। একটি কেন্দ্রে আমাদের সামনেই সম্মানীয় জেলা প্রশাসক মুশফিক সাহেব 6 জন অপ্রাপ্তবয়স্ক নাগরিককে হাতে নাতে আটক করেন। তারা একেবারে বুথ পর্যন্ত চলে গিয়েছিল, প্রায় ভোট দেওয়ার জন্য উদ্যত এরকম। তো তিনি ভৎসনা করলেন ওখানে উপস্থিত যারা, যে এতগুলো স্তর পার হয়ে পর্যন্ত পৌঁছালো কী করে, কীভাবে সম্ভব, সে সম্ভব সেটি কার্যকর ব্যবস্থা তিনি নিলেন। আবার পুলিশ সুপার মহোদয় মান্নান সাহেব কতগুলো স্পটে আমাদের নিয়ে গেলেন, যে আগের নির্বাচনে ভোট গ্রহণের অব্যাহতির পরেই সেখানে হয়তো খুন খারাপি পর্যন্ত হয়েছে। একটু নদী বিধৌত এলাকা, চর এলাকা, দুর্গম ছিল একসময়। তো এবার কিন্তু সহিংসতাটা আমরা সেখানে দেখলাম। নির্বিক চিত্তেই মানুষজন আসছে ভোট দিতে, তবে ছেড়ে ছেড়ে, মানে এমন না যে লম্বা কিউ, যেটা ওই তথাকথিত উৎসবমুখর পরিবেশের যেই প্রতিশ্রুতি আমাদের আছে, দোকানপাট বসিয়ে জমজমাট আড্ডার ব্যবস্থা ইত্যাদি, জটলা, এগুলো কিন্তু কিছুই সেখানে কোথাও আমরা দেখিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল ব্যাপক, একেবারে বিজিবি সহ টহলে আমরা দেখেছি। তারা কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা তারা ছিলেন। এমনি মানুষের উৎসাহ দেখেছেন, উৎসাহ উদ্দীপনা কেমন? উৎসাহ উদ্দীপনাটা আগের মতো আসলে নেই। মানে থাকে না যে নির্বাচন সংস্কৃতির অংশই হয়ে দাঁড়িয়েছিল যে ধাওয়া, পাল্টা ধাওয়া, তারপর নিজেদের মধ্যে যে কোনোভাবেই হোক প্রাবল্য তৈরির একটা চেষ্টা, প্রাধান্য তৈরির চেষ্টা, সেগুলো কিন্তু এটার সাথে কি আগ্রহ উদ্দীপনাটা গুরুত্বপূর্ণ? মানে বিষয়টা হচ্ছে এই যে ধরেন নির্বাচনী সহিংসতার জায়গাটার সঙ্গে কি মানে মানুষের উৎসাহ, অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাগুলো বাংলাদেশে গুরুত্বপূর্ণ? দেখুন, স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে জাতীয় সংসদের নির্বাচনের তুলনায় অনেক বেশি ইমোটিভ থাকে মানুষ, সঙ্গত কারণেই। আপনার কিনশিপ থেকে শুরু করে আঞ্চলিকতা বোধ থেকে শুরু করে এই বিষয়গুলো জাতীয় অনেক বিষয়কে ছাপিয়ে যায়। কিন্তু এবার আমরা লক্ষ্য করলাম যে আসলে এক ধরনের ফ্যাটিগ ডেভেলপ করে গেছে এবং লোকজন অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। হয়তো মরিচটা মাঠ থেকে তোলা দরকার, জরুরি, তারপরে ধান কাটাটা জরুরি, কারণ হচ্ছে এটা তার লাইভলিহুডের ব্যাপার। আর এটা প্রেডিক্টেবল যে মূলত যেহেতু শাসক দলের নেতাকর্মীরাই প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রতিদ্বন্দ্বিতা তাদের মধ্যে সীমাবদ্ধ এবং যিনি জিতবেন তিনি আওয়ামী লীগের লোক হবেন, শাসক দলের লোক হবেন। সেই জন্যেই এক ধরনের প্রেডিক্টেবিলিটি আছে। জি, ফণীন্দ্র সরকার, একটু আপনার চোখে এবারে উপজেলা নির্বাচনটা দেখতে চাই, একই সঙ্গে উপজেলা নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্কটা একটু বলবেন। আসলে আমরা আসলেই কতটা এগোতে পারছি? সেটা হলো গণতন্ত্রের শক্তিশালী ভিত গড়ে তুলতে হলে স্থানীয় সরকারের গুরুত্বটা খুবই বেশি। কেননা আমরা
স্বাধীনতার পর থেকে দেখে আসছি যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং গণতান্ত্রিক ধারাবাহিকতায় যে নির্বাচনগুলি হচ্ছে, সেই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তরটি হচ্ছে স্থানীয় সরকার। স্থানীয় সরকারের 2-3টা স্তর থাকে। আমার কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসাটা হলো যে এটা তো যে কথাটা আপনি বললেন যে গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক কী? মানুষ তো রাজনীতির বাইরে না, সকল মানুষই রাজনীতি করে, রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, এবং রাজনীতিরই একটা পার্ট হচ্ছে স্থানীয় সরকারি ইলেকশন। এখন এটা আপনার যেহেতু টোটাল রাজনীতিটাই তার গতি হারিয়ে ফেলেছে, যখন কোনো দেশের রাজনীতি তার নিজস্ব গতিতে চলতে পারে না, গতিহারা হয়ে যায়, তখন কিন্তু সব কিছু কেমন যেন পানসে মনে হয়। ডক্টর কলিমুল্লাহ সাহেব যেটা বললেন যে আগের মতো সেই উচ্ছ্বাস উদ্দীপনা সেটা নাই। 30% আমরা দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনগুলিতে শতকরা 80% ভোট পড়ারও রেকর্ড আছে বাংলাদেশে। সেই যে উৎসাহ উদ্দীপনা, সেই যে একটা উচ্ছ্বাস, সেই ভাবটা না থাকার পিছনে কারণ হচ্ছে আমাদের রাজনীতিক একটা বিরাট শূন্যতা বিরাজ করছে। এর মূল কারণটা হচ্ছে প্রধান একটি বিরোধী দল যারা নির্বাচনকে জনগণকে নিরুৎসাহিত করছে, তারা তো একটা অংশ তাদেরকে সমর্থন করে। এখন পাশাপাশি যে এক কেন্দ্রিক একটি দলের নির্বাচন হচ্ছে, মানুষ ধরেই নিয়েছে যে এক ভোট কেন্দ্রে গেলে কি আর না গেলে কি, যেহেতু নির্বাচনে আওয়ামী লীগই জয়লাভ করবে, যদিও পার্টির পরিচয় এবার ইলেকশনটা হচ্ছে না, তারপরে আওয়ামী লীগের এখন আওয়ামী লীগের একাধিক কেন্দ্রে একাধিক ক্যান্ডিডেটের প্রার্থী ছিল, তাদের মধ্যে এখন নিজেদের মধ্যেই কোনো জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তারা বলছে যে 30 থেকে 40% এখন প্রশ্ন হলো 36% 1 ভাগ ভোট, তো আসলে এটা তো ভোটের যে পরিমাপ, যে ব্যারোমিটার, সেই হিসাবে তো আমরা এটাকে খুবই চমৎকার এবং গ্রহণযোগ্য, অত্যন্ত উচ্ছ্বাসপূর্ণ একটা নির্বাচন আমরা মনে করতে পারি না। সেই জন্য যেহেতু একটা নির্বাচনে এই মাত্রার ভোট পড়ে, এবং গতকালকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন যে বিভিন্ন কারণ দেখে বলেছেন যে এটিও মোটামুটি ভালো ভোট। না শুনেন, ভালোর তো সংজ্ঞা অনেক রকম আছে, বিভিন্ন রকমের ভালো আছে, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে এটাকে আমি খুব একটা ভালো নির্বাচন মনে করতে পারি না। কেননা জাতীয় নির্বাচনও তো ওয়ান কাইন্ড অফ একতরফা ছিল, যেহেতু বিষয় জাতীয় নির্বাচনে বিএনপি ছিল না, এর নির্বাচনে বিএনপি নেই। প্রথম ধাপে সেখানে জাতীয় নির্বাচনে ভোট পড়েছে 41 প্রায় 42 ভাগ ভোট পড়েছে। উপজেলা নির্বাচনে এসে 34 ভাগ হয়ে গেল, কমে গেল, মানুষের বাড়ার কথা। কারণ হচ্ছে কি, এখন আমাদের যারা নাকি যেহেতু এক কেন্দ্রিক নির্বাচন, একটি দলের নির্বাচন, সেই জন্য আমাদের দলের যারা ক্যান্ডিডেট, তারা মনে করি কি যে আমার ভোটে জেতা দেওয়া কথা, আমাদের ভোট কত পার্সেন্ট পড়লো না বললো সেটা কিছু যায় আসে না, ভোটে আমাকে জিততে হবে, এবং সেটা যেগুলো ভোট যে জেতার যে কৌশলটা, সেই কৌশলটা তারা অবলম্বন করছে। আগের ক্যান্ডিডেটও দেখতাম জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য তাদের একটা উৎসাহ ছিল, তো তাদেরকে একটা চেষ্টা ছিল, বাড়ি বাড়ি ঘুরে গিয়ে তাদের এজেন্ডা এবং তাদের দৃষ্টিভঙ্গি তারা তুলে ধরতো যে আমি নির্বাচনে জিতলে তোমার এই রাস্তাটা করে দেবো, আমি নির্বাচনে জিতলে তোমার ছেলের চাকরি দিয়ে দেবো। এই যে মানুষের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা, সেই জায়গাটা কিন্তু অনুপস্থিত। এখন ক্যান্ডিডেটরা মনে করে যে আমার নির্বাচনে কোনো জিততে হবে, এটা জনগণ ভোট কেন্দ্রে আসুক মানে আসুক, তাতে যায় আসে না। অনেক ধন্যবাদ। একটু নিয়ে আসি আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান আছেন। সিদ্দিকুর রহমান খান, একটু জানতে চাই, যেটি একেবারে শেষ বেলায় জানতে চেয়েছিলাম যে উপজেলা নির্বাচনে তো ভোট গ্রহণের হার আসলে জাতীয় নির্বাচনের থেকে বেশি হওয়ার কথা, যেহেতু একই প্রেক্ষাপটে অনেকটা জাতীয় নির্বাচনেও যে প্রেক্ষাপটে নির্বাচন হয়েছে, যদিও সেটি দলভিত্তিক নির্বাচন, এখানেও মানে দলভিত্তিক নির্বাচন ছিল, সেটি নির্দলীয় আদলে এবার নির্বাচন হচ্ছে। এখানেও বিএনপি নেই, জাতীয় নির্বাচনও ছিল না। জাতীয় নির্বাচনে 42 ভাগ ভোট পড়েছে, এখানে 36 ভাগ ভোট পড়লো। আপনার প্রধান নির্বাচন কমিশনার ভোটের আগে একটু কথা বলেছিলেন যে উপজেলা নির্বাচন যদি ক্ষুণ্ণ হয় তাহলে গণতন্ত্র আসলে ক্ষুণ্ণ হবে। একটু ওই বাস্তবতাটা আপনার চোখে একটু দেখতে চাই। উপজেলা নির্বাচনে ভোটের হার জাতীয় নির্বাচনের থেকে কম হওয়ার কারণ কি বলে মনে হয়? এবং যারা যুক্ত আছেন তাদেরকেও শুভেচ্ছা। ষষ্ঠ উপজেলা নির্বাচন যেটি আমাদের অনুষ্ঠিত হলো গতকাল, এটি প্রথম ধাপের নির্বাচন এবং রেকর্ড পরিমাণ কম সংখ্যক অডিও পাচ্ছি না। জি শুনতে পাচ্ছি। ভোট নিয়ে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 6টা যে বিগত নির্বাচন ছিল, প্রথম দুটো নির্বাচনের ভোটের পরিসংখ্যান, সঠিক পরিসংখ্যান আমাদের হাতে নেই,
এরপরে আমরা তৃতীয় চতুর্থ থেকে শুরু করে বাকি নির্বাচনগুলোর যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানে আমরা দেখব যে গত নির্বাচন ইলেকশন কমিশনের যে দেয়া তথ্য, সেই তথ্য অনুযায়ী একটু আগে আপনি যেটি বললেন যে 36.1% ভোট সেখানে পড়েছে। জি, কিন্তু আমরা গতকাল সারাদিন যা দেখলাম নির্বাচনী কেন্দ্রগুলো আপনাদের বলে যে মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে, সেখানে আমরা দেখেছি যে ভোটের চিত্র ছিল, সেই কারণে মানুষ এই 36.1% ভোট হয়েছে কিনা এই নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে। তো আমাদের যে বক্তব্যটা আপনি যেটি বলেছিলেন যে গণতন্ত্র ক্ষুণ্ণ হবে কিনা, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন তৃণমূল পর্যায়ের মানুষকে নির্বাচনী গণতান্ত্রিক ব্যবস্থার সাথে যুক্ত করার একটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো, এবং সেই নির্বাচনগুলো তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণ কতটুকু হয় এটার মাধ্যমে কিন্তু গণতান্ত্রিক চর্চাটাও তৃণমূল পর্যায়ে হয়, এবং মানুষের মধ্যে আগ্রহ নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ারও ব্যাপারটি এই তৃণমূলের হয়। আর তৃণমূলের নির্বাচনগুলোর মধ্যে, স্থানীয় সরকার নির্বাচনগুলোর মধ্যে উপজেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। তো ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রথম নির্বাচনটি হলো, এবং সেই নির্বাচনে একটু আগে অন্যরা বলেছেন যে প্রধান বিরোধী রাজনৈতিক দল তারা নির্বাচন বর্জন করেছে, এমনকি সরকারের সাথে যারা গত জাতীয় সংসদ নির্বাচনে করেছে এবং সরকারের যারা শরিক দলগুলো আছে তাদেরও সব প্রতিনিধিরা এখানে নির্বাচনে রাজনৈতিক দলগুলো করেছে, এমনটা না। এই নির্বাচনটি আমরা 2015 সালে আমরা দেখেছিলাম যে আমাদের নির্বাচনী আইন সংস্কার করে এটা দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এবার আওয়ামী লীগ একটা রাজনৈতিক কৌশল হিসাবে, যেহেতু তারা জানে যে অন্য রাজনৈতিক দলগুলো এই নির্বাচনে আসার ব্যাপারে তাদের সন্দেহ ছিল, সেই কারণে প্রথম থেকেই তারা দলীয় প্রতীক বর্জনের মাধ্যমে এই নির্বাচন করে নিজেদের লোকদের মাধ্যমে এই নির্বাচনটির আয়োজন করেছে। একটু আগে অন্যরা যেটি বলেছিলেন, আমাদের সিইসি বলেছেন যে ধান কাটার মৌসুম বলে লোকজন আসেনি, কখনো বলেন যে প্রচন্ড শীত বলে লোকজন আসেনি, বৃষ্টি তাকে বলে লোকজন আসেনি। এই ধরনের বক্তব্য বাংলাদেশের ক্ষেত্রে এটি কিন্তু গ্রহণযোগ্য না, কেননা এই নির্বাচনগুলো বাংলাদেশে অতীতে এইসব মৌসুমী নির্বাচন হয়েছে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা নির্বাচনে ভোট দিয়েছে। একটু জানতে চাই সেটা হচ্ছে যে এই যে ধরেন ভোটের পার্সেন্টেজ বলছিলেন, ভোটের আগের দিনই প্রধান নির্বাচন কমিশনের কথা বলেছেন যে নির্বাচনে কে আসলো না, ভোটের পার্সেন্টেজ কত হলো না, ভোট দিতে আসলো কে আসলো না, এগুলো দেখার বিষয় আসলে নির্বাচন কমিশনের না, একটা সুষ্ঠু ভোট আয়োজনে তাদের দায়িত্ব। আমি একটু জানতে চাই যে এই যে ভোট গ্রহণের হার যে কম হচ্ছে, এটির দায় কি শুধু আপনি নির্বাচন কমিশনকে দিবেন? আওয়ামী লীগ তো নানা রকম কৌশল নিয়েছিল, ওদিকে বিএনপি ভোট বর্জন করেছে, কমিশন কি করবে আসলে? না, আমি যেটি বলে ইলেকশন, যে আমরা যেটি মনে করি যে ইলেকশন কমিশনের যে কথা বক্তব্যগুলো বলেন, এই কথাগুলো ওনাদের পরিহার করা উচিত। নির্বাচন আপনি আয়োজন করছেন, আপনার নির্বাচনের প্রতি জনগণের আস্থা আছে কিনা, আপনি জনগণকে আস্থায় নিতে পেরেছেন কিনা আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে, সেই দায়িত্বটি কিন্তু আপনি এড়াতে পারবেন না। ওনারা যে ধরনের বক্তব্য দেন, আমরা মনে করি যে সাংবিধানিক ইয়াতে ওনারা শপথবদ্ধ হিসাবে এই ধরনের বক্তব্য ওনাদের পরিহার করা উচিত। আগেভাগেই ওনারা এই ধরনের বক্তব্য দিয়ে এক ধরনের মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে নিরুৎসাহ সৃষ্টি করার ব্যাপারে এইগুলো কিন্তু পরোক্ষভাবে ভূমিকা রাখে। ফলে ইলেকশন কমিশনের দায় তো এড়াতে পারবেই না, রাজনৈতিক দলগুলোরও অবশ্যই দায় আছে, কিন্তু রাজনৈতিক দলগুলো, একটু আগে আমাদের আরেকজন বিজ্ঞ আলোচক বলেছিলেন যে রাজনীতি তো গতি হারিয়েছে, এবং এই গতি হারানোর কারণে মানুষের যে অনাস্থাটি তৈরি হয়েছে, মানুষ জানে যে আমার ভোট দিলেও যা, আমার ভোট না দিলেও তা, দিন শেষে একটা নির্দিষ্ট জায়গায় এর ফলাফল যাবে, অতএব আমার এই ভোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা মনে করেছেন যে আমাদের উপজেলা যে প্রার্থীরা ছিলেন, উপজেলা নির্বাচন যেটি হলো সিদ্দিকুর রহমান খান, সেটি তো মোটামুটি সুষ্ঠু শান্তিপূর্ণ দেখেছেন, এখানে কি খুব বেশি সহিংসতা যেমন হয়, যত অনিয়ম দেখেন বিভিন্ন নির্বাচনে, সেই তুলনায় কেমন গেল দিনটা? আমরা একটা জিনিস কলিমুল্লাহ স্যার বলেছেন, কলিমুল্লাহ স্যার বলেছেন যে নির্বাচন আপাত দৃষ্টিতে আমরা তো দেখেছি, শান্তিপূর্ণ দেখেছি, কিন্তু সুষ্ঠু হয়েছে কলিমুল্লাহ স্যার বলেছেন। আমি সেই প্রশ্নে আমাদের যথেষ্ট রকমের সন্দেহ আছে, কেননা অনেক জায়গায় আমাদের দেখেছি যে আমরা বিভিন্ন প্রার্থীরা, এমনকি আওয়ামী লীগ দলীয় প্রার্থীরাই সেই ধরনের অভিযোগ উত্থাপন করেছেন, জাল ভোট, আগে ভোট দিয়ে দেওয়া, এবং সেখানে রাজনৈতিক কর্মীদের সাথে, নেতা কর্মীদের সাথে ইলেকশন পরিচালনায় যারা দায়িত্ব পালন করেছেন, কোথাও কোথাও তারাও সেই ভূমিকা পালন করেছেন। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো এটা খুব অস্বাভাবিক কিছু ঘটনা না, এর চেয়ে আরো খারাপ ছিল, কিন্তু সুষ্ঠু হয়েছে নির্বাচন, মানে ইয়া হয়েছে, সেই ব্যাপারে
শতভাগ নিশ্চিত করে এটি বলার সুযোগ নেই। অনেক কেননা ধন্যবাদ। আমরা আসবো আপনার কাছে আবার আসবো দেখেছি। ডক্টর সিদ্দিকুর রহমান খান। আমি একটু ফিরতে চাই ফরিন্দ্র সরকার। আওয়ামী লীগ তো নানা রকম কৌশল নিয়েছিল এই নির্বাচনকে জমজমাট করার জন্য, আরো বেশি প্রার্থী আনার জন্য, এবং তারা চেয়েছিল যে বিএনপি যাতে নির্বাচনে আসে। শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনে আসেনি, কিন্তু বিএনপি তাদের একটা অংশের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত রাখতে পারেনি। শেষমেশ যতটুকু আমরা জানি যে 7 থেকে 8 জন উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিএনপির বহিষ্কৃত নেতারা বহিষ্কৃত নির্বাচিত নেতারা হয়েছেন। জয়লাভ করেছে। এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখেন? সেসব জায়গায় কি ভোট ঠিকঠাক হলো? হ্যাঁ, সেসব জায়গায় ভোট মানে ঠিক হয়েছে, ঠিক মতো হয়েছে? না, এখন ঘটনাটা হলো কি, সিদ্দিকুর রহমান সাহেব যেটা বললেন যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণের কথা, যে প্রসঙ্গটা আপনি নিয়ে আসছেন। এখন বিএনপি 7 জন অংশগ্রহণ করলে বলে আমি নির্বাচনকে সুষ্ঠু হয়েছে। সুষ্ঠু আর শান্তিপূর্ণের মধ্যে কিন্তু তফাৎ আছে। কলিমুল্লাহ সাহেব বলেছেন যে নির্বাচন এমনি শান্তিপূর্ণ হয়েছে, তেমন কোনো সহিংসতা, আগে যে সহিংসতা ঘটতো সেই সহিংসতা পরিমাণ এখন ঘটে না। না ঘটার পিছনে যে কারণটা আছে, এই কারণটা তো আমাদের খুঁজে বের করতে হবে। এখন কারণটা কোথায়? কারণটা হচ্ছে নির্বাচন সুষ্ঠু হলো, নির্বাচন কমিশন বলছে যে কতজন আসলো না আসলো তাতে কিছু যায় আসে, নির্বাচনটা ঠিক মতো শান্তিপূর্ণ হলে বলে আমরা সাকসেস। কিন্তু বিষয়টা কিন্তু তা নয়। সেটি হচ্ছে আপনার স্থানীয় সরকারি নির্বাচনে জনগণের অংশগ্রহণ, তৃণমূল পর্যায়ে জনগণ কতটা অংশগ্রহণ করলো সেটি হচ্ছে বড় কথা। এখন জনগণ কোনো নির্বাচন কেন্দ্রে গেলেই না একটা লোক বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হলো, সেটা আপনি কী ধরনের সুষ্ঠু বলবেন? এই সুষ্ঠুর সংজ্ঞাটা কি? এখন সুষ্ঠু শান্তিপূর্ণ সংজ্ঞাটা আমাদের নির্ধারণ করতে হবে। আমরা বলছি যারা নাকি সরকারি দলে থাকে তারা তো সবসময় সে কথাটি বলবেই, কিন্তু আমাদের ভিতরে যে মূল খবরটা, সেই মূল খবরটা হচ্ছে জনগণ কেন আপনার ভোটদানি থেকে এই নিরুৎসাহিত হচ্ছে। এটা শুধুমাত্র কি আপনার গিয়ে বিএনপি নিরুৎসাহিত করছে সেই জন্য নিরুৎসাহিত হচ্ছে, নাকি এর মধ্যে আওয়ামী লীগের কিছু দায় আছে, নির্বাচন কমিশনের কিছু দায়, এবং গোটা শাসন ব্যবস্থা এবং গোটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যে আমাদের গলদ রয়ে গেছে, সেই গলদ থাকার কারণেই মানুষ এখন ভোট কেন্দ্রে বাড়ছে বলে মনে হয়? ভোটের প্রতি আস্থা বাড়ছে না কমছে মনে হয়? ভোটের প্রতি মানুষের কোনো আস্থা বাড়ছে না, দিনে দিনে কমছে, এবং আগামীতে আরও কমে যাবে এই কারণে, যেখানে আপনার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, মানে যে কথা আমি প্রথম বলছিলাম যে দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকে, দেশে কোনো শক্তিশালী বিরোধী দল নাই। এখন বিএনপি যেটা মাঠের বিরোধী দল হিসেবে যেটাকে আমরা চিহ্নিত করি, তারা তো আসলে বিরোধী দল নয়, তারা শক্তিশালী বিরোধী দল হতে পারে না। দায়ী কার? হ্যাঁ, এই জন্য দায়ী হচ্ছে আমাদের টোটাল রাজনৈতিক ব্যবস্থা দায়ী, গোটা জাতি এর জন্য দায়ী। আমরা সকলে দেই, এই দায় আমি আর হতে পারবো না। আমরা কি সত্যিকার অর্থে রাজনীতি করছি? এই যে আপনি যে বলছেন স্থানীয় সরকারি নির্বাচন, যে লোকগুলি নাকি স্থানীয় সরকারি নির্বাচন জনপ্রতিনিধি হয়ে আসছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন তো স্থানীয় সরকার কাকে বলে, সে তো স্থানীয় সরকারের প্রতিনিধি হবেন। তাহলে কোন স্ট্যান্ডার্ডের লোকগুলি এখন নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের চিন্তা ভাবনা কি, এবং তারা জনগণের প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা রাখে কিনা, সেই জায়গায় যখন আমাদের গলদ রয়ে গেছে, তখন তো আপনার গোটা জিনিসটাই আপনার এলোমেলো হয়ে গেছে। সেই জন্য আগে তো এরকম অবস্থাটা ছিল না। আগে একটা প্রতিদ্বন্দ্বিতা পরিণত হয়েছে, কোন ক্যান্ডিডেট কতটুকু যোগ্য। আমরা স্লোগান দিয়েছি যে যোগ্যতা দেখে ভোট দেবেন আপনারা। আমাদের কি সেই যোগ্যতার প্রার্থী আসে? একই দলের মধ্যে বহুধা বিভক্ত চিন্তা ভাবনার লোকগুলোকে নির্বাচনে আসে, এবং তাদের মধ্যে আপনাকে পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত এবং স্বার্থের সংঘাত। এটি তো জনগণের কল্যাণের সংঘাত সৃষ্টি হচ্ছে না, জনগণের কল্যাণের জন্য এই রাজনীতি হচ্ছে না, জনগণের কল্যাণের জন্য এই নির্বাচন হচ্ছে না। আমিও মনে করি আমাদের নির্বাচনী ব্যবস্থাটা সেরকমভাবে আপনাকে, আমরা স্বাধীন, সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন? আমাদের দুর্ভাগ্য, আমি বলছি যে আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পর থেকে আমাদের গণতন্ত্র বিপুল সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে, এবং অর্থনৈতিক উন্নতি ঘটেছে, সুযোগ সুবিধা আমাদের বেড়েছে, কিন্তু উৎকর্ষের দিক থেকে আমাদের জীবন কিন্তু সমৃদ্ধ হচ্ছে না। আমাদের সেই জায়গাটা বিবেচনা করতে হবে। এই যে ভোটের প্রতি মানুষের যে আস্থা, সেই জায়গাটা একটু আপনার পর্যবেক্ষণ জানতে চাই। এখানে যেটি বলছিলেন যে টোটাল আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে এবং একটা বড় দল নির্বাচনে অংশ নিচ্ছে না। আওয়ামী লীগ যদিও চাচ্ছে যে ভোট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক, তারা এই নির্বাচনে একরকম তাদের প্রার্থী মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেই জায়গাটাই এবার নির্বাচনে দেখা গেল যে ওপেন করে দেওয়া হলো, তারা দলীয় প্রার্থী দেয়নি। এই কৌশলগুলো বা কতটা কাজে আসছে? সব মিলিয়ে একটু মানে দায়ী দায়িত্বকে শুধু নির্বাচন কমিশনের, নাকি ক্ষমতাসীন দলের বিরোধীদের কোনো রকম দায়ী দায়িত্ব দেখেন কিনা এই জায়গাটায়? দেখুন, আমার সতীর্থ ফরিন্দ্র সরকার যে বিশ্লেষণটি দিলেন এবং আমার সহকর্মী সিদ্দিকুর রহমান খান যে বক্তব্য রাখলেন, তার ভেতরে এলিমেন্ট অফ ট্রুথ কিন্তু লুকায়িত আছে। এক কথায় যদি আমি বলি তাহলে বলবো ইটস এ কালেকটিভ ফেলিয়ার। আমাদের সকল পক্ষেরই কতটুকু না কতটুকু দায় এবং দায়িত্ব আছে, এবং আমরা ফেল করেছি সবাই মিলে।
যে এই যে ক্রমে অধোগতির দিকে যাচ্ছে এটি আপনার কোনো অবস্থায় আটকে দিতে পারেনি। একটু বলি এই জায়গাটাই, উনি তো অনেকটা বলেছেন, ধরেন এরকম একটা নির্বাচনের পরেও যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে খুব বেশি আক্ষেপ হতাশা না থাকে, এই বিষয়টাকে আপনি আসলে কীভাবে দেখেন? বিএনপি একরকম কথা বলছে নির্বাচনের পরে, আওয়ামী লীগ বলছে যে না এই পার্সেন্টেজে তো ভালো যেহেতু বিএনপি আসে নাই, আবার দেখা গেল বলা হচ্ছে যে এখন ধান কাটার মৌসুম, আবহাওয়া একটা ফ্যাক্টর, ভোটের প্রতি অনাস্থার জায়গাটাও আছে, বিএনপি আসে নাই। মানে এই যে মন গড়া কথা বলা হচ্ছে, প্রকৃত ট্রুথ কি এই বক্তব্যের মধ্যে দিয়ে আসছে? মানে আমরা কি আসলে প্রকৃত বিষয়টা অস্বীকার করে যাচ্ছি কিনা? দেখুন যেমনই হোক সেই কথাটাই কি আমরা বলতে মূল পারছি? সমস্যাটা হচ্ছে সিস্টেমে। আমরা যেই পদ্ধতিতে নির্বাচন আয়োজন করে অভ্যস্ত, জি, সেটা রেলেভেন্স হারিয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটি হচ্ছে ফার্স্ট পাস দি পোস্ট। একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় এক ভোটে যদি বেশি পান তাকেই জয়যুক্ত ঘোষণা করতে হবে আইন মাফিক, নিয়ম মাফিক। যদি শূন্য ভোট পান বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাহলে তাকে নির্বাচিত ঘোষণা করতে হবে। সময় এসছে আসলে বিশ্বের 80টার মতো দেশে আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সংখ্যানুপাতিক কিংবা সমানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা যেভাবেই বলি আমরা সেটি বিদ্যমান, এবং কোথাও কোথাও ন্যূনতম যেই আপনার থ্রেশহোল্ডটা নির্দিষ্ট করা আছে তার নিচে ভোট পেলে সেকেন্ড রাউন্ডে যাওয়ার বিধান আছে। অর্থাৎ আপনি যতবার না ওই বৈতরণী রিচ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে এই কোশিশ করেই যেতে হবে। এই জায়গাটায় আসলে আমাদের পরিবর্তনটা নিয়ে আসাটা জরুরি। নির্বাচন কমিশন তো অসহায়, তাকে বলে, কারণ রাজনীতিবিদরাই সবাই মিলে এই ব্যবস্থাটি মেনে নিয়েছেন, সরকার নির্বিশেষে যে যখন এসছেন কেউ কিন্তু আপত্তি তোলেনি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তাদের সুযোগ ছিল প্রফেশনাল সিস্টেম চালু করার, কিন্তু তারা করেননি। ভেবেছেন যে এই এক্সিস্টিং ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমেই আমরা বেনিফিটেড হচ্ছি, সুতরাং দরকার কি। শাসক দল এখন যে ভূমিকা আছে তারাও একই ভূমিকায় ছিলেন, তো সুতরাং হাপিত পেশ করে তো কোনো লাভ নেই। আমাদের মূল জায়গাটায় আসলে নজর দিতে হবে সিস্টেমে। সিস্টেমটা মূল জায়গা কোথায়? সেটা হচ্ছে নির্বাচন পদ্ধতি। আমাদের এই যে এইজ ওল্ড মানে আপনার ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, এটার অবসান ঘটাতে হবে। একটু ইলাবোরেট করেন না। আমি যেটি বলবো সেটি হচ্ছে যে ব্রিটিশ আমল থেকে, যেহেতু আমাদের প্যারেন্ট কান্ট্রি ছিল ব্রিটেন, কমনওয়েলথ ট্র্যাডিশন অনুসারে আমরা এটা ইনহেরিট করেছি। এখন অনেক দেশ কিন্তু এর বাইরে চলে গেছে, এটা ধরে আঁকড়ে বসে নেই, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে যেই প্রতিদ্বন্দ্বিতার যে উপাদানটা সেটা ইনশিওর করা গেছে। টার্কির মতো দেশে আপনি দেখেন জাতীয় নির্বাচনে তাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে যেতে হয়েছে। তো এইরকম বিধান যদি আমরা প্রযুক্ত করতে না পারি আমাদের সিস্টেমে, এভাবে নির্বাচন কমিশন যেটি করতে পারে অ্যাজ অ্যাফার্মেটিভ অ্যাকশন, তারা কিন্তু প্রস্তাবনা হাজির করতে পারে আপনার ল কমিশনের কাছে, সরকারের কাছে, যে এই এক্সিস্টিং সিস্টেম অ্যানাক্রনিস্টিক হয়ে গেছে, মানধাতার আমলের রেলেভেন্স হারিয়েছে, লোকজন উৎসাহ হারিয়ে ফেলছে, সুতরাং লোকজনকে আবার নির্বাচনমুখী করতে হলে আমাদের পদ্ধতিগত পরিবর্তন নিয়ে আসতে হবে। আমি এ ব্যাপারে ব্যক্তিগত পর্যায়ে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বেশ কয়েকটা বৈঠক করেছি, এবং তিনি আমার সঙ্গে ব্যক্তিগতভাবে একমত পোষণ করেছেন যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমটা যদি চালু করা যায় এটা ভালো হবে। একটা বিরতি নিয়ে ফিরছি এখান থেকে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে ইনসাইড পলিটিক্সে। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আশা করি আপনাদের সঙ্গে পাচ্ছি আমাদের আজকের আয়োজন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম উপজেলা নির্বাচন এবং তৃণমূলের গণতন্ত্র নিয়ে। বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, একই সঙ্গে ভার্চুয়ালি আছেন ডক্টর সিদ্দিক রহমান খান, স্টুডিওতে আছেন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আছেন ফণীন্দ্র সরকার। যেতে চাই ডক্টর সিদ্দিক রহমান খান ভার্চুয়ালি আমাদের সঙ্গে আছেন। ডক্টর সিদ্দিক রহমান খান, নিশ্চয় শুনতে পাচ্ছেন আপনি? জি, শুনতে পাচ্ছি। জি, আমি একটু জানতে চাই যে নির্বাচন নিয়ে আমরা যেসব কথাবার্তা এখনো বলছি, ধরেন উপজেলা নির্বাচনের আগে, উপজেলা নির্বাচনের পরে, একরকম যে যার মতো মানে একরকম মন গড়া কথাই বলতে হয়, কারণ ধরেন 36% ভোট পড়েছে, সেটিকেও নানাভাবে জাস্টিফিকেশন করার চেষ্টা হচ্ছে। নির্বাচন কমিশন পর্যন্ত, ক্ষমতাসীন দল, এদিকে বিএনপির পক্ষ থেকেও কথা বলা হচ্ছে। মানে প্রকৃত কথা আমরা আসলে কতটা বলছি, প্রকৃত কারণ কি জেনেও না জানা, না বোঝার ভান করছি, প্রকৃত পদক্ষেপগুলো আসলে কতটা দেখছেন ভোটে আসলে মানুষের আস্থা ফেরানোর জায়গাটাই? আবারও আপনাকে প্লাবন ধন্যবাদ। একটু আগে কলিমুল্লাহ স্যার যে বক্তব্য রেখেছিলেন যে বাংলাদেশের মানুষের নির্বাচনের প্রতি আস্থা ফেরানোর জন্য আমাদের নির্বাচন ব্যবস্থার পরিবর্তন ছাড়া এটার কোনো বিকল্প নেই, এবং উনি
কিছু দেশের মানে দৃষ্টান্ত, এমনকি তুরস্কের দৃষ্টান্ত অনুসরণ মানে উল্লেখ করি। কলিমুল্লাহ স্যার এই ব্যাপারে একজন বিশেষজ্ঞ মানুষ, আমি তার সাথে মানে বিনয়ের সাথে বলতে চাই যে এই তুরস্ক এবং অন্যান্য জায়গায় প্রধানত এই ধরনের নির্বাচনগুলো সম্ভবত হয়, আমি হয়তো ভুল না যদি করি থাকি, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেই সমস্ত ক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এই ধরনের ব্যবস্থাপনা আছে কিনা বা এটা আমার জানা নেই। তো আমি যে বক্তব্যটা বলতে চাই যে আমি মনে করি যে বিদ্যমান ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানো সম্ভব। একজন ভোটার যখন নিশ্চিত হবেন যে বাংলাদেশে এখন নিয়ম মাফিক নির্বাচন হচ্ছে, কিন্তু সেই নির্বাচনে জনমতের প্রতিফলন কতটুকু হলো কি হলো না, ইলেকশন কমিশন থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দল কারো এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নাই, তোয়াক্কা করার কোনো কিছুই নাই, ফলে ভোটারদেরকে নির্বাচনমুখী করার জন্য কোনো তৎপরতাও আমরা দেখিনি। আমরা আগে দেখেছি এই বাংলাদেশে নির্বাচন আসলে নির্বাচন কমিশন থেকে বিজ্ঞাপন আকারে টেলিভিশনে মিডিয়াতে সেইখানে দিয়ে মানুষকে উৎসাহিত করার জন্য ছোট ছোট নাটিকা, নানা ধরনের কর্মসূচি ছিল। আজকে এটি আরো কিন্তু সহজ, সোশ্যাল মিডিয়ার যুগ, কিন্তু আপনি দেখবেন এই ধরনের কোনো তৎপরতা আছে, বরং ইলেকশন কমিশন তার কি এখতিয়ার, সেখানে ভোটার 1% হইলেও সেই নির্বাচন বৈধ, আমাদের দায়িত্ব কিনা, এই ধরনের বক্তব্য রেখে মানুষের মধ্যে আরো নিরুৎসাহ সৃষ্টি করছে। আরেকটা কথা আমি যেটি বলতে চাই, ইলেকশন একটু আগে আমাদের একজন বিজ্ঞ আলোচক বলেছিলেন যে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন, এইবার দেখেন আপনি যে 70% বেশি ব্যবসায়ী এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেন তারা তৃণমূল বা সাধারণ মানুষের সাথে কোনো রকমের সম্পর্ক নাই, তারা রাজনীতি হয়তো করেন, কিন্তু ভোটের সময় এসে যারা সিজন পলিটিশিয়ান তাদেরকে ল্যাং মেরে ফেলে দিয়ে তাদের অর্থের জুড়ে তারা এই নমিনেশন গুলো নেন, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং নির্বাচনটাকে কেন্দ্র করে নির্বাচন হওয়ার পর তারা এই নির্বাচনটাকে তাদের নিজেদের কল্যাণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। এই গত যে উপজেলা নির্বাচনের পরিসংখ্যান আমাদের কাছে আছে, সেখানে 18,000 গুণ পর্যন্ত একজন নির্বাচিত ভাইস চেয়ারম্যানের সম্পদ প্রবৃদ্ধির কথা আমরা দেখি। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে যারা করেছেন, মানুষের কল্যাণের জন্য যদি তারা কাজ না করেন, মানুষের জন্য যদি তাদের দরদ না থাকে, তাহলে পরবর্তী প্রতিনিধি নির্বাচনের জন্য মানুষের কেন আগ্রহ থাকবে? মানুষ তো বুঝে যে এই নির্বাচনে যারা বিজয়ী হবেন তারা আমাদের কোনো কল্যাণে আসবেন না, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করবেন। এই যে যারা প্রার্থী হন, এই যে নির্বাচনের আগে তো নানা রকম প্রতিশ্রুতি দেন, আপনার প্রতিশ্রুতি দিচ্ছে, ইফতেহার আমি দিচ্ছেন। মনে করি যে বিদ্যমান বাস্তবতায় মানুষ যদি বুঝতে পারে যে তার নির্বাচনের এই অংশগ্রহণটা অর্থবহ হচ্ছে এবং তিনি যে মানে তার যে রায়টা দিচ্ছেন সেই রায়টার সত্যিকার প্রতিফলন নির্বাচনের মধ্য দিয়ে হচ্ছে, তাহলে বিদ্যমান বাস্তবতার মধ্য দিয়েও আমরা মনে করি যে ব্যবস্থার মধ্য দিয়েও এই নির্বাচনটাকে আকর্ষণীয় করা যায়। 1954 সালে আমাদের পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন হয়েছিল, সেখানে 37.19% ভোট পড়েছিল বলে মনে করা হয়েছিল যে ভোটের সংখ্যা খুবই কম, এবং সেই সময় বলা হয়েছিল পর্যালোচনা করে যে কেন এত কম সংখ্যক ভোট পড়েছে, যুক্তফ্রন্টের তো বিপুল সমর্থন ছিল, কেন পড়েছে? তখনকার বাস্তবতা, আমাদের যোগাযোগ ব্যবস্থা, মেয়েরা ভোট কেন্দ্রে পরিবার এলাও করে না যায়, কিন্তু আজকে 2024 সালে এসে স্বাধীন বাংলাদেশে সেখানে 36% ভোট পড়েছে। এতেই আমরা আত্মপ্রসাদ লাভ করছি, যেখানে স্থানীয় সরকার নির্বাচনে 2009 সালে 61%, 14 সালে 67% ভোট পড়েছিল, এবং স্থানীয় সরকার নির্বাচনে গত এই যে নির্বাচনটা হয়ে গেল সেখানেও 25 জন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এবং রাউজানে 2014 সাল পর্যন্ত থেকে আজ পর্যন্ত কোন নির্বাচনে, মানে জাতীয় সংসদ থেকে শুরু করে কোন নির্বাচনে এখানে কারো ভোট দিতে হয় না, বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, এবং 3টা উপজেলা পরপর 3টা উপজেলা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছে। তো এই যে কালচার বাংলাদেশে হয়েছে, এমন কি ফেরেস্তা প্রতিনিধিরা হয়েছেন যে তাদের বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড় করানোর মতো অবস্থা না, এবং এটি যদি হয় আমরা যদি বিভিন্ন জায়গায় চর্চার যে তৃণমূল পর্যায়ে যে অবস্থাটাই আছে সেটি যদি শক্তিশালী না করেন, জাতীয় পর্যায়েও আমরা একই চিত্র দেয়। অনেক ধন্যবাদ। একটু ফিরতে চাই ফোনের সরকার। এবার যতটুকু আমাদের তথ্যপত্র দেখাচ্ছে তাতে করে উপজেলা নির্বাচনে আসলে এবার অন্তত প্রথম ধাপে যে ফিগার, তাতে করে মনে হয় কম ভোট গ্রহণের হারের রেকর্ড এটি 36% ভোট। আপনার 2019 সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে 41%-এর বেশি ভোট পড়েছিল। 2014 সালের উপজেলা নির্বাচনে 61%। 2009 সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয়, সেখানে ভোট পড়েছিল 67.69%। সময়ের ব্যবধানে হেরফের হচ্ছে। জি, তবে এখন এবছর যে সবচেয়ে সর্বনিম্ন হার, এখন এর থেকে উত্তরণের যে বিষয়টা সেটা আমাদের কিন্তু আমার কথা হচ্ছে যে ধরেন এই নির্বাচনের মধ্য দিয়ে আমাদের অর্জন কি, এই নির্বাচন একটি এক, আর 2 নম্বর হচ্ছে বিএনপি
মানে সবাই স্পষ্ট যে বিএনপি নির্বাচনে থাকলে নির্বাচন অন্যরকম হতো, নির্বাচনের ভোট গ্রহণের হার বাড়তো, ভোটের গ্রহণযোগ্যতা নিয়েও স্বস্তি থাকতো। তাদের আসলে দায় কতটা দেখেন, মানে তাদের দায়িত্ব আর অবশ্যই কত আছে। বর্জন করবে কিন্তু রাজনৈতিক তাদের দল? দায়িত্ব আছে, জি তাদের দায় আছে বলে তো দেখেন আমাদের সবচেয়ে বড় কথা কি, আমাদের রাজনীতিবিদরা কথা কথা আমরা সংবিধানের দোহাই দিই। প্রশ্ন হচ্ছে ঠিকই, আমাদের সংবিধানের মহৎ কতগুলো আদর্শ রয়েছে, আমরা যদি সেই আদর্শের প্রতি নৈর্ব্যক্তিক আনুগত্য দেখাতে পারতাম, এবং ইভেন মনে করেন সমস্ত রাজনীতি নেতা, আমাদের সাধারণ মানুষ তার সংবিধান পড়ে না, রাজনীতি নেতাদেরকে যদি সেই সংবিধানের প্রতি যদি তাদের নৈর্ব্যক্তিক আনুগত্য থাকতো, তাহলে সব ব্যবস্থা কিন্তু পরিবর্তন হতো। কলিমুল্লাহ স্যার যেটা বলেছেন যে আমাদের গোটা ব্যবস্থার মধ্যে পরিবর্তন করতে হবে, পরিবর্তনটা তো আমাদের করাই আছে, আমরা সেটা অনুসরণ করছি না, এই যা। প্রশ্ন হচ্ছে দেখেন, এই যে সংবিধানের 11 অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্র হবে একটি গণতন্ত্র, এবং যেখানে মৌলিক মানবাধিকার এবং স্বাধীনতার নিশ্চয়তা থাকবে, মানব সত্য মর্যাদা এবং মূল্যের প্রতি শ্রদ্ধা নিশ্চিত হবে, এবং সংবিধানের অনুচ্ছেদ 59 আছে আইন মোতাবেক নিশ্চিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠান সমূহের মধ্যে প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশের স্থানীয় প্রশাসনের ভার অর্পণ করতে হবে। এখন এই যে সংবিধানে যে কথাগুলি বলা আছে, আমরা যদি এই যে সংবিধান মতো যদি আমরা এই স্থানীয় সরকারি নির্বাচন যদি আমরা করতে পারতাম, বা সেই স্পিরিটটা যদি জনগণকে আমরা বোঝাতে পারতাম, তাহলে তো জনগণ আমাদেরকে ভোট দিতে পারতো। আমরা তো জনগণকে অন্ধকারে রেখেছি, আমরা নিজেরা প্রতিযোগিতা করছি এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, আমাদের একটাই উদ্দেশ্য লক্ষ্য যে আমি পাশ করে চেয়ারম্যান হয়ে আমি টাকা পয়সা রোজগার করব না, কিন্তু এবার তো নির্বাচনটা ওপেন ছিল, রাজনীতিটাকে আমরা মানে ধরেন মানে আপনার দুইটা বড় প্রতীক যেটি, যে দুটো মানে ধরেন নৌকা থানা দুটো প্রতীক নেই, তারপরেও তো প্রার্থী সেরকম ভাবে আসলো না। না, ওই তো সেই তো মানে মানুষের মধ্যে যে অনীহাটা তৈরি হয়েছে, সেই অনীহাটার জায়গাটার থেকে আমাদেরকে যদি এই জায়গাটাকে আমরা সলিউশন দিতে চাই, তাহলে এই যে বিদ্যমান যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থার মধ্যে সিদ্দিকুর রহমান যেটা বললেন, বিদ্যমান ব্যবস্থার মধ্যে সেটা আমরা করতে পারি, কিন্তু কাজটা করতে হবে। পাশের দেশ ভারতের নির্বাচন হচ্ছে এখন, স্থানীয় সরকার নির্বাচন তাদের দেশে হয়, এবং সেখানে দেখা গেল প্রতিযোগিতাটা হয়, একে অপরের প্রতি আস্থাটা আছে, শুধু নির্বাচন কমিশন না, দলগুলোর প্রতি এখনো আস্থার বিষয়টা আছে, ফলাফল মেনে নেওয়ার একটা প্রবণতা আছে। আমাদের দেশে এখন যে রাজনৈতিক বাস্তবতা দেখেন, মানে এটিকে একটি বড় কারণ যে ধরেন বিএনপি নির্বাচন বর্জন করেই যাচ্ছে, তাদের কাছে মানে এই বিষয়টি হচ্ছে যে এই সরকারের অধীনে তারা নির্বাচনে যাবেন, এবং তারা বিশ্বাস করে যে এই সরকারের অধীনে তারা নির্বাচন গেলে তাদের প্রার্থীরা নানাভাবে হেনস্থার শিকার হবেন, ভোটের দিন ভোট সুষ্ঠু হবে না, এবং আওয়ামী লীগ বারবার বলে আসছে যে না আমাদের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়। মানে এই কথা তো আমরা প্রত্যেক নির্বাচনেই একই ধরনের কথা, মানে এখান থেকে বের হওয়ার উপায় কি আসলে? আসলে আমাদের জনগোষ্ঠী যারা নাগরিক, তাদের অ্যাসার্টিভ হতে হবে, বর্তমানে যেই মনস্তাত্ত্বিক জগতে তারা বসবাস করছেন সেখান থেকে বেরিয়ে নিজেদের ক্রিটিক্যাল মাসে রূপান্তরিত করতে হবে, এবং তারা যদি অ্যাসার্ট করা শুরু করেন তাহলে পরিস্থিতিটা কিন্তু এমন পর্যায়ে যাবে যে তখন যারা স্টেক হোল্ডার তাদের সম্বিত না ফিরিয়ে উপায় থাকবে না। এখন আমাদের দেশে তো কালচারটা ওই রকম যে এবারে নির্বাচনের আপনি আগে নির্বাচনের আগে যে আওয়ামী লীগ তাদের প্রার্থীদের মন্ত্রী এমপিদের স্বজনদেরকে নির্বাচন থেকে ফেরানোর যথাসাধ্য চেষ্টা করছে, তারপরে অনেকে নির্বাচনে থেকে গেল, তাদের মধ্যে অনেকে জয়ীও হয়েছে। বিএনপিও নির্বাচন যারা করতে চেয়েছে তাদের অনেকেই করতে দেয়নি, বহিষ্কারও করেছে, এবং এই যে কয়জন নির্বাচিত তারাও আসলে বহিষ্কৃত হবেন যেমনটা বলা হচ্ছে। এই নির্বাচন তো ফ্রি ছিল, এটি তো ধরেন দলগুলো চাইলে ছেড়ে দিতে পারে, এখানে প্রভাব বিস্তারের কথা আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে যে যাতে প্রভাব বিস্তার না হয় সেজন্য মন্ত্রী স্বজনরা এই নির্বাচন যাতে না করেন। তার মানে কি একরকম স্পষ্ট যে এরা প্রভাব বিস্তার করে, মানে নির্দেশনাটা তো আসলে সর্বোচ্চ পর্যায় থেকে এসছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ফ্রি ফেয়ার করার জন্য বলেছেন, তার দলের অনুসারীদের জন্যই ছিল নির্দেশনা। পরবর্তী আমাদের মাননীয় মন্ত্রী এবং শাসক দলের সাধারণ সম্পাদক এটাকে কোয়ালিফাই করেছেন যে স্বজন বলতে বুঝিয়েছেন পুত্র কন্যা স্বামী স্ত্রী ক্ষেত্র বিশেষ নেতারা নির্বাচন করতে পারবেন সেটি বলেছেন। জি, তো ফলে আপনার অবস্থা বুঝে ব্যবস্থা, কারণ যখন দেখলেন যে পার্টি হুইপিং ওই অর্থে কাজ করছে না, বরং অ্যাকোমোডেটিভ হওয়া ভালো, তখনই কিন্তু সাধারণ সম্পাদক মহোদয় এই বক্তব্যটি হাজির করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে স্থানীয়তার যে উপাদান সেটা প্রবল হবে, এটাই স্বাভাবিক। সেখানে জাতীয় রাজনীতি কিন্তু খুব একটা রেলেভেন্ট আর থাকবেন বা থাকছে না,
যে কারণে পার্টি হুইপিংও ফেল করে যাচ্ছে। ভারতে এই প্রভাবটা কেমন? ভারতের সঙ্গে আমাদের কোনো কাউন্টি তুলনা চলে না। তনু বপু সকল অর্থেই বলুন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্রের অন্তর্গত ছিল ভোটের এবং দিনের সে কথা কারণে বলুন, বারংবার ভোটের সময়টাই বারংবার আপনার এই যে রাপচারটা হয়েছে সামরিক অভ্যুত্থান ইত্যাদি, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু পাকিস্তানি লিগেসি আমরা অনেক সময় দেখেছি যে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। তার ফলে পরোক্ষ প্রত্যক্ষ সেনা শাসনের কারণে কন্টিনিউটিটা নষ্ট হয়েছে, যেটা ভারতে টিল টু ডেট এখনো হয়নি। সেই ডোমিনিয়ন স্ট্যাটাস লাভ করা 15ই আগস্ট 1947 থেকে শুরু করে রিপাবলিক হওয়া থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত একেবারে কন্টিনিউয়াসলি তারা কিন্তু ডেমোক্রেটিক প্র্যাকটিসটা করতে সক্ষম হয়েছে। সেই জন্যই ইনস্টিটিউশনাল একটা শেপ দাঁড়িয়ে গেছে। স্ট্যাগার্ড বেসিসে তারা যে নির্বাচনটা করছে, আমাদের শেপের কি অবস্থা? আমাদের এটা তো ইনস্টিটিউশনাল ফর্ম ওইভাবে নিতে পারেনি ওই রাপচারগুলোর কারণে, এবং সিস্টেমের সামনে এখন যে বাস্তবতা দেখছেন সেটি কি আরো খারাপের দিকে যাবে না ভালোর দিকে আসার সুযোগ? ডেফিনেটলি খারাপের দিকে যাচ্ছে, ভালোর দিকে তো যাওয়ার কোনো লক্ষণ আমরা দেখছি না। মানে পরিষ্কার ঝেলেক এসে কথাগুলো বলতে হবে যে পলিটিক্যাল পারসুয়েশন। প্রভাবমুক্ত ভোট হবে কবে? যখন বিষয়টা হচ্ছে যে প্রশাসন যদি নিউট্রালি কাজ করতে পারে, ইলেকশন কমিশন যদি নিউট্রালি কাজ করে, প্রশাসকরা তো সব সাজিয়ে বসে আছেন। এখন যিনি ভোট দেবেন তিনি যদি না আসেন, উনি কি জবরদস্তি করতে পারবেন? ভোট দেওয়া যেমন আপনার নাগরিক অধিকার, না দেওয়াও তো আপনার নাগরিক অধিকার, তাই না? আপনাকে কনভিন্স হতে হবে কেন আপনি ভোটটা দেবেন। একটা সময় যখন আমি ইলেকশন কমিশন বিট করতাম স্যার, একটা সময় একটা ছিল যে মানে সর্বনিম্ন ভোট কাস্টিং এর একটা বিষয় বিভিন্ন সময় ইলেকশন বিশেষজ্ঞরা বলেছিলেন যে একটা কিছু থাকা উচিত। আপনি কি মনে করেন? আমি ডেফিনেটলি সে থ্রেশহোল্ড যেটা আমি বলছি আর কি, ন্যূনতম একটা ধরেন শতকরা 50% ফর এক্সাম্পল অনেক দেশেই আছে, ফ্রান্সের মতো দেশে, তুরস্কের মতো দেশে, ওটা প্রযুক্ত না করা পর্যন্ত কেউ কিন্তু আসলে সিরিয়াস হবেন না এই ব্যাপারে। জি, অনেক ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান খান। আপনি শুনছিলেন, আমি একটু জানতে চাই যে যেটি বলছিলেন যে আমরা মানে অনেকদিন ধরে একই বৃত্তে বন্দী, কেন এই বৃত্ত থেকে আসলে বের হওয়ার উপায় কি দেখেন? উপজেলা নির্বাচনের মতো জায়গায়ও মানুষ ভোটের জায়গা থেকে বিরত থাকছে, যেখানে অনেকটা ফ্রি ছিল নির্বাচন, সেখানেও আমরা অনেক বেশি প্রার্থী দেখলাম না। ক্ষমতাসীন দলের মধ্যে একরকম প্রতিযোগিতা হলো, যদিও বিচ্ছিন্নভাবে কিছু বিএনপির বহিষ্কৃত নেতা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা আবারও হয়তো বহিষ্কৃত হবেন যারা এর বাইরে নির্বাচিত হয়েছেন, স্বতন্ত্র কিছু নির্বাচিত হয়েছেন। মানে এখান থেকে আসলে বের হওয়ার উপায় কি? মূল কারণ কি আসলে এই যে বিএনপির যে অভিযোগ সরকারের অধীনে সুষ্ঠুভাবে নির্বাচন হয় না সেটি, নাকি বিএনপি নির্বাচন বর্জন, নাকি সার্বিকভাবে একটু দেখতে চাই? আমাদের আরেকজন যে ফণীন্দ্র, উনি যে উনি যে বক্তব্যটা রেখেছেন সেগুলোর পরিপ্রেক্ষিতে আমি যেটি বলি, বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগ ক্ষমতাসীন রাজনৈতিক দল, তারা মনে করে অনিবার্য। এবং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনেছি যে প্রেস কনফারেন্সে উনি বলেছেন আমার বিকল্প কে, আমি যদি না থাকি, উৎখাত করা হয়, আমার বিকল্প কে? তাহলে তো আমরা রাজনীতিতে নিজেদেরকে অনিবার্য হিসাবে পরিণত করে ফেলেছি, এবং এই অনিবার্যতা রক্ষা করার জন্য আমরা আমাদের যত রকমের কৌশল আছে সব কৌশল প্রয়োগ করছি। কিন্তু গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এই ধরনের অনিবার্যতা, আমার পর কে থাকবেন জনগণ ঠিক করবেন, এটাই হলো স্বাভাবিক। কিন্তু আমরা এই অন্যদিকে চলে গেছি। তো এইরকম একটা মানসিকতা পরিহার করে ইলেকশনটাকে ইলেকশনের মতো করার জন্য যে মানে বিধি ব্যবস্থাগুলো সার্থক প্রয়োগ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ হবে না। ধরেন এইবার নির্বাচন, উপজেলা নির্বাচন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে, এবং যে যুক্তিতে বর্জন করেছে তারা মনে করে যে এই যুক্তিটা পর্যন্ত এটা বিদ্যমান আছে, অতএব তারা এই নির্বাচনে চকটাকে তারা একটা ফাঁদ হিসাবে মনে করেছে। আমার পরামর্শের জায়গাটি হচ্ছে এই যে দুইটা দলের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক বিপরীতমুখী আদর্শ, বিপরীতমুখী আদর্শ, এই আদর্শের জায়গায় আমাদের একটা জাতীয় ঐক্যের একটা জায়গা তৈরি করতে হবে। জাতীয় ঐক্য সম্ভব এখনকার যে বাস্তবতা। আমরা যদি মনে করি যে জাতীয় ঐক্য যতদিন পর্যন্ত গড়ে না উঠবে, তো দেখুন আমরা জাতীয় ঐক্যটা কিভাবে গড়ে উঠবে। দেখুন আপনি যে কথাটা বললেন কুনিবুল্লাহ, যে আমাদের যে নাগরিক যে বিষয়টা, আদৌ কি আমরা নাগরিক হয়ে উঠতে পেরেছি কিনা? শেষ করবো আমরা একেবারে। আসলে সকল ভোটটা তো আমরা আগের মতো উৎসবমুখর ভোট সিরিয়াসলি সোল সার্চ করতে হবে, এবং এই মীমাংসা আসতে হবে যে বর্তমান পদ্ধতিটা অ্যানাক্রোনিস্টিক হয়ে গেছে, আমাদের আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করা জরুরি। জি, অনেক ধন্যবাদ ফণীন্দ্র সরকার, ডক্টর সিদ্দিকুর রহমান খান, তিনজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শকের ছিল আজকের ইনসাইড পলিটিক্স। দেখাবেন অন্য সময়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।